আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাংশন। সো ফাংশন শুরু করার আগে সেটা একটু ব্যাক স্টোরি দিয়ে নিই। আমাদের যখন একটা কাজ বারবার করার প্রয়োজন হয় তখন আমরা লুপ ইউজ করি, কিন্তু লুপের বৈশিষ্ট্য হচ্ছে লুপ যতবার বলবো রান করতে ঠিক ততবারই রান করবে, বারবার একই কাজ করতে থাকবে। কিন্তু আমরা যদি চাই যে একটা কাজ প্রথমে দুইবার করব, তারপরে অন্য একটা কাজ করব, তারপরে আবার তিনবার ওই সেম কাজ করব, তাহলে আমাদের সেই কাজটা করার জন্য দুইবার লুপটা লিখতে হচ্ছে। বা এরকম যদি আমার একই লুপ বারবার দরকার হয় সেটাও আমার বারবারই লিখতে হচ্ছে। এটা একটা লুপের প্রবলেম যে আমরা লুপে কোনো ইন্টারাপশন ইউজ করতে পারছি না, হলে লুপ বুঝতে পারছে না যে সেটা পরে কি কাজ করবে বা সেটার পরে আরো কাজ আছে। সো এরকম সিচুয়েশনে আমরা ফাংশন ইউজ করতে পারি যখন একটা প্রোগ্রামের ভেতর সেম কাজ বারবার আমাদের করতে হবে। আমরা জানি যে কাজটা আমাদের প্রোগ্রামে অনেকবারই করতে হবে, সো বারবার ওই সেম পিস অফ কোড আপনার তো লেখার প্রয়োজন নাই, ওটা জাস্ট একবার লিখবেন, যে জায়গায় আপনি ফাংশনের নামটা কল করেছেন ঠিক ওই জায়গায় ওই ফাংশনে উল্লেখিত সব কাজগুলো হয়ে যাবে। সো তাহলে আমরা ফাংশন শেখা শুরু করি। তার জন্য আমাদের ফার্স্টে ফাংশন ডিফাইন কি করে করতে হয় বা ফাংশনের কমন স্ট্রাকচারটা কি রকম দেখতে হয় সেটা দেখা দরকার। সো কোনো ফাংশন যখন আমরা ডিফাইন করতে যাব তখন আমাদের ফার্স্টে লিখতে হবে ডিএফ, ডিফাইন এর শর্ট ফর্ম, এটা আর স্পেশাল কিছু। তো যখনই ফাংশন ডিফাইন করতে যাবেন লিখে দেবেন ফার্স্টে ডেফ। তারপরে আমাদের লিখতে হবে ফাংশনটার আমরা কি নাম দিতে চাচ্ছি, এটা যে কোনো নাম হতে পারে। আমাদের ওই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার বা ভেরিয়েবলের নাম ঠিক করার যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো মানতে হবে, তাহলে ঠিক হবে, কারণ এটাও ঘুরে ফিরে একটা ভেরিয়েবল টাইপের বলতে পারেন। ভেরিয়েবলের নাম যেভাবে সেট করেন সেভাবে ফাংশনের নাম সেট করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে, সেটা একটু পরে দেখছি। তারপরে কোলন দিয়ে দিব যেন আমাদের ট্যাবের নিচে কাজ হয়, কারণ আমরা জানি যে যখন ট্যাবের ভিতরে কাজ হয় তখন উপরটা ইউজ হয়, যেমন আমরা লুপের সময় দেখেছি, ইফ স্টেটমেন্টের সময় দেখেছি সেরকম। তারপরে আমি এর ভিতরে কি করলাম, জাস্ট একটা প্রিন্ট করতে বললাম হ্যালো, আর কিছু। এই প্রিন্ট দিয়ে আমরা বুঝাচ্ছি যে এখানে আমরা যে কাজগুলো করতে চাই ফাংশনটার আন্ডারে সেই কাজগুলো এইভাবে উল্লেখ করব। এখানে জাস্ট প্রিন্ট করে দেখালাম, একটু পরে আমরা আরো বিস্তারিত দেখছি। এখানে আমি ফাংশনটার নামই ফাংশন দিয়েছি, তার মানে যে এই আপনাকে ফাংশনের নাম ফাংশন দিতে হবে এরকম না, ফাংশনের নাম অন্য কিছু দিলেও প্রবলেম নাই। আমি একটু কম ক্রিয়েটিভ তাই ফাংশনের নাম ফাংশন দিয়েছি, আপনারা এবিসিডি দেন কোনো প্রবলেম নাই। বাট ফাংশনের নাম যদি কি ধরনের কাজ করবে সেই ফাংশনটা সেটা দিয়ে থাকেন তাহলে আপনাদের সেটা কল করার সময় বা মনে রাখার সময় একটু সুবিধা হবে। সো যেন আপনারা কনফিউজ না হন যে ফাংশনের নাম ফাংশনই হইতে হবে, এতবার বললাম তারপরেও, তাহলে ওটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ফাংশনের নামটা দিলাম হ্যালো, কারণ আমার ফাংশন এখানে হ্যালো বল। এরপর আমার যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর ভিতরে আমাকে একটা ভেরিয়েবল টাইপের জিনিস দিয়ে দিতে হবে যেটার ভিতর আমার আর্গুমেন্ট পাস হবে, আর এই ভেরিয়েবলটার মান ডিক্লেয়ার হবে আমরা যখন ফাংশন কল করব তখন। তো সেটা কিভাবে হবে একটু পরে দেখছি। এখন আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতর প্রিন্ট করব গুড মর্নিং, কারণ আমাদের ক্লাস করতে করতে হয়তো অনেকে ঘুমায় যায়, তাদের নাম ধরে ডেকে ডেকে আমরা গুড মর্নিং বলাবো আমাদের ফাংশনকে দিয়ে। তারপরে একটা প্লাস সাইন দিয়ে দিলাম, কারণ শুধু গুড মর্নিং বললেই তো হবে না, তার নাম ধরে ডাকতে হবে, না হলে বলবে ভাই কাকে না কাকে গুড মর্নিং বলছে, আমি ঘুমাই। সো এখানে একটা নেম ভেরিয়েবল দিয়ে দিলাম, এই নেমটা হচ্ছে ওই যে হ্যালো ফাংশন আমি যখন ডিফাইন করেছি সেখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর নেম দিয়েছি সেই নেম। সো নেমের যখন একটা ভ্যালু পেয়ে যাবে তখন এই গুড মর্নিং এর পর এই নেমের জায়গায় সেই ভ্যালুটা পেস্ট করে দিবে। শুধু গুড মর্নিং না বলে আমি জাস্ট আরেকটু বেশি কিছু বলতে চাচ্ছি। সো এখন বলছি হোপ ইউ আর ডুইং ওয়েল দিস মর্নিং, কমাতে একটা স্পেস দিয়ে নিলাম, কারণ আমরা প্লাস সাইন দিলে তো মাঝখানে আর সে নিজে থেকে স্পেস নেবে না। তারপরে আবার সে নামটা বললাম, তারপরে আরো কিছু বলতে চাচ্ছি। কি বলবো এবার, হোয়াট ইউ লাইক টু হ্যাভ, ঘুম ভাঙানোর জন্য তো আমাদের চা অথবা কফি সাধারণত খাইতে হয়, সো আপনি চা খাবেন না কফি খাবেন সেটাও আমি জিজ্ঞেস করে নিলাম। একটা প্লাস দিয়ে আবার আমাদের নেম নামের ভেরিয়েবলটা দিয়ে দিলাম, যেন বারবার কিভাবে আমাদের ফাংশনের ভিতর ডিফাইন করা ভেরিয়েবলটা ফাংশনের ভিতর কাজ করতে পারে সেটাও আমাদের একসাথে দেখা হয়ে যাবে। সো এখানে আমাদের ফাংশনের ডেফিনেশন শেষ, আমরা ফাংশন ডিফাইন করে ফেলেছি। এখন আমরা জাস্ট ফাংশনটাকে বারবার কল করে এই সেম কাজগুলো করতে বলবো। তো প্রথমে আমরা ফাংশনটাকে কল করছি, বলছি হ্যালো নামের ফাংশন চলে আসো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি ফার্স্টে গুড মর্নিং জানাতে চাচ্ছি বাবু ভাইকে, বাবু ভাই বেশি ঘুমায় কথাবার্তা বলছে না। সো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি জাস্ট একটা স্ট্রিং পাস করলাম বাবু। ওকে, সো আমরা এই ফাংশনটা জাস্ট একবার কেন রাখবো, আরো কয়েকবার ডেকে দেখে নেই যে কতবার ডাকা যায়। সো আবার ডাকলাম হ্যালো নামের ফাংশনটা আসো, এবার আমরা স্ট্রিং পাস করলাম মিহাদ ভাইকে গুড মর্নিং বলছি। পরের বার আমরা স্ট্রিং পাস করলাম মাঝহার, এবার মাঝহার ঘুম থেকে উঠবে। আর এখন যদি একটা মেয়ের নাম না দিই তাহলে আপনারা আবার মনে করবেন যে শুধু ছেলেদেরই ফেভার করছে। সো কে আপুকেও গুড মর্নিং জানাই দিলাম।
এখন এখানে কি হচ্ছে, আমরা যখন হ্যালো বলছি তখন তো হ্যালোর মিনিং কি সেটা প্রোগ্রাম সাধারণত জানে না। তো সে খুঁজতে যাবে যে হ্যালো, তাহলে অবশ্যই একটা ইউজার ডিফাইন্ড ফাংশন হবে, হ্যালোটার নাম কি, মানে হ্যালোটার অর্থটা কি বা এটার কাজ কি, এই জন্য খুঁজতে চলে যাবে যে আমাকে বলা হয়েছে, ইউজার বলেছে যে হ্যালো নামের ইউজার ডিফাইন্ড ফাংশনে জাস্ট স্ট্রিং বাবুটা পাস করতে হবে। তো এখন আমি কি দেখাবো আমার ইউজারকে সেটা বলো, আউটপুট কি দিব। তো এখানে যে আমি স্ট্রিং বাবু পাস করেছি সেটা যে এখানে নেম ভেরিয়েবলটা নিয়েছিলাম আমি ফাংশন ডিফাইনের সময়, সেটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো যত জায়গায় নেম থাকবে তত জায়গায় জাস্ট বাবুটা প্রিন্ট হবে। দেখেন আমরা প্রোগ্রাম অলরেডি রান করে দিয়েছি। দেখেন যে ফার্স্টে আমি বাবু ভাইকে হ্যালো জানাইতে চাইছি, প্রথমে লেখা চলে এসেছে গুড মর্নিং বাবু, তারপরে আবার প্রিন্ট হয়েছে হোপ ইউ আর ডুইং ওয়েল দিস মর্নিং বাবু, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি বাবু। তার মানে আমরা যে যে জায়গায় নেম লিখেছিলাম সেই জায়গায় বাবু লেখা হয়ে গেছে। কিভাবে আমাদের এই ফাংশন কল করার সময় ফার্স্ট ব্র্যাকেটে যে স্ট্রিংটা আমি পাস করছি সেটা কিভাবে সেখানে নেম ভেরিয়েবলের ভিতর বসে আমাদের কাজ করছে সেটা তো বুঝতে পারছেন। আর পরের গুলো যদি দেখেন, পরে আবার আমি হ্যালো ফাংশনকে ডেকেছি, ভিতরে আমি মিহাদ নামে স্ট্রিংটা পাস করেছি। সো পরের বার আবার সব সেম লেখাই হয়েছে, জাস্ট নেমের জায়গাটাই মিহাদ প্রিন্ট হয়েছে, মাঝারের ক্ষেত্রে মাঝার প্রিন্ট হয়েছে। যখন হ্যালো কেয়া বলেছি তখন হ্যালো নামের ফাংশনটা কেয়া ভেরিয়েবল দিয়ে বা কেয়া স্ট্রিং দিয়ে পুরোটা এক্সিকিউট হয়েছে। তো আমি যদি এটা আলাদা আলাদা ভাবে করতে চাইতাম তাহলে হয়তো 4 জনের জন্য 8 লাইন আমাকে কোড লিখতে হতো, বাট এখানে আমার সেটা করতে হচ্ছে না। এখানে আমি জাস্ট একবার ওই 2 লাইনে কোড লিখে দিয়েছি আর ফাংশনটাকে শুধু ডাকছি, বাকি লেখাগুলো আমার লেখা লাগছে না। এই কাজগুলো প্রিন্ট করতে চাচ্ছি এখানে, বাট আরো কাজ করা যায়, কাজগুলো আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এইভাবে ফাংশনটা কাজ করছে। এখন মনে করেন যে বাবু ভাইয়ের নামটা আমি দিলাম না, আমি হ্যালো ফাংশনটাকে কল করলাম কিন্তু এর ভিতরে কোনো স্ট্রিং পাস করলাম না বা নেমের কোনো ভ্যালু পাস করলাম না, এটা ফাঁকাই, শুধু হ্যালো বললাম আর ভিতরে ফাঁকা রেখে দিলাম ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে কি রকম হবে, আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি। দেখেন এখানে বলছে হ্যালো মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট নেম। আমাদের 6 নাম্বার লাইনে যেখানে আমি হ্যালোর পরে ফাঁকা রেখে দিয়েছি, কোনো স্ট্রিং পাস করি নাই, কোনো ভ্যালু দেই নাই, সেইখানে আমাদের ভুল ধরেছে। আর ইরর টাইপ বলেছে যে হ্যালো তুমি যেটা ডিক্লেয়ার করেছো এর ভিতরে একটা পজিশনাল আর্গুমেন্ট দেওয়ার কথা ছিল, যেটা নেম নামের যে আমার ভেরিয়েবল ছিল ফাংশন ডিফাইনের সময় সেটার ভ্যালু হিসেবে যাইতো, কিন্তু এই পজিশনাল আর্গুমেন্টটা দেওয়া হয় না। এই জন্য আমি বুঝতে পারছি না এখন এটা নিয়ে কি করব। তাহলে আমাদের ইরর দিয়ে দিল। সো আমরা যদি ফাংশনকে ডাকি তাহলে সে ফাংশনে যে ভেরিয়েবলটা আছে সেটার ভ্যালুটা আমাদের অবশ্যই দিতে হচ্ছে, কিন্তু কোনো সময় যদি না দিয়ে আমরা ফাংশনটা চালাতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি। সো এরকম সিচুয়েশনের জন্য ডিফল্ট প্যারামিটার ভ্যালু ইউজ করা যায়। ডিফল্ট প্যারামিটার ভ্যালু কি, যদি ফাংশন কল করার সময় আমার প্যারামিটারের যে রিকোয়ার্ড ভ্যালু সেটা পাস না করা হয় সেক্ষেত্রে আর তখন ইরর দেখাবে না, আমরা যে ডিফল্ট ভ্যালুটা দিয়ে রেখেছি সেটা নিয়ে কাজ করা শুরু করবে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবো। দেখেন প্রথমে বাবু ভাই ছিল কিন্তু বাবু ভাইকে সরাই দিয়েছি, এটা এখন ফাঁকা, এই জন্য এখানে প্রিন্ট হয়েছে গুড মর্নিং নাম নাই। ঠিক আছে, আমাদের যেহেতু এখানে কোনো ভ্যালু দেই নাই, আমরা তখনও বুঝে নিয়েছে যে আমাদের তো ডিফল্ট ভ্যালু বলা ছিল নাম নাই, সেই নাম নাই ভ্যালুটা এখন আমাকে নিয়ে নিতে হবে। পরেরটাই যখন আমি বলে দিয়েছি যে হ্যালো মিহাদ, এখানে আপনার নেম নামের যে আর্গুমেন্টটা পাস করেছিলাম সেটার ভ্যালু মিহাদ বলেছি, এখানে যেহেতু আমি কিছু বলি নাই সেখানে নাম নাই কিন্তু নিয়ে নিয়েছে, তাহলে বাকিগুলোও কি নিয়ে নিবে। এখন আমি যখন এখানে মিহাদ বলেছি তখন দেখেন এইখানে কি করেছে গুড মর্নিং মিহাদ। তাহলে আমরা কি বুঝলাম, যখন আমরা এরকম একটা ডিফল্ট প্যারামিটার ভ্যালু দিব বা ডিফল্ট আর্গুমেন্ট পাস করব তখন এরকম একটা সিচুয়েশন হবে, যদি আপনার সেই প্যারামিটারের আর্গুমেন্টের একটা ভ্যালু আপনি দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, তাহলে তো নেমের জায়গায় সেই ভ্যালুটাই রিপ্লেস হয়ে যাবে। যেখানে মিহাদ রিপ্লেস হয়েছে, এখানে মাঝার রিপ্লেস হয়েছে, পরে কে আপু চলে এসছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বাবু ভাই নাই, যখন আপনি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কোনো ভ্যালু দিচ্ছেন না তখন সেক্ষেত্রে নাম নাই যেটা আমার ডিফল্ট আর্গুমেন্ট দেওয়া আছে বা এই আর্গুমেন্টে যেটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে সেটা নিয়ে কাজ করে দিবে, আপনাকে বলবে না যে আপনি দেন নাই কেন। ডিফল্ট এটা আরেকবার একটু বলেন। ওকে, আরেকবার বলছি যে এখানে আমরা ফার্স্টে কি করেছিলাম, এখানে নেম, এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এটা কাজ কিভাবে করছে, যে আমরা যখন একটা ফাংশনকে ডাকছি তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে মানগুলো দিয়ে দিচ্ছি সেই মানগুলো দিয়ে এই আর্গুমেন্টের ভিতরে মান রিপ্লেস হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একটাই আছে, একটু আগে 4টা দেখলাম। সো যখন এই ফার্স্ট ব্র্যাকেটে মিহাদ দিচ্ছি তখন এই মিহাদ দিয়ে এই নেমটা রিপ্লেস হয়ে যাচ্ছে। এখন যদি আমরা কোনো ক্ষেত্রে এটা ফাঁকা রেখে দেই, না দেই, সেক্ষেত্রে আমাদের ইরর ধরে নিচ্ছে সরাসরি। তো ওই ইররটা যেন না ধরে ওই জন্য আমরা বলে দিলাম যে তুমি যদি ফার্স্ট ব্র্যাকেটে তোমাকে যেখানে এই হ্যালো নামের ফাংশনটাকে যেখানে ডাকা হবে সেখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যদি তুমি মান পাও তাহলে সেটা নেম দিয়ে রিপ্লেস করে নিবা, নেমের সাথে রিপ্লেস হয়ে যাবে, মিহাদ দিয়ে বাকি সব কাজ হবে, যে মানটা পাবা সেটা দিয়েই সব কাজ হবে,
যে জায়গায় জায়গায় নেম আছে সেখানে মেয়াদ প্রিন্ট করবা। বাট যদি আমি কোনো আর্গুমেন্টের ভ্যালু না দেই, এটা ফাঁকা দিয়ে দিই, সেক্ষেত্রে তো এখানে যেহেতু ফাঁকা, এই নেমটাকে রিপ্লেস করার মতো কিছুই নাই, সেক্ষেত্রে আমি এখানে যে ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিলাম যে নাম নাই, এই ভ্যালুটা তুমি নেমের ভ্যালু হিসেবে নিয়ে নিবা। যদি ফাংশন ডাকার সময় আমরা ভ্যালু না দিই, শুধুমাত্র তখন এই ভ্যালুটা কাজ করবে। আর যদি এখানে ভ্যালু দিয়ে দেই, তাহলে সেই ভ্যালুটাই নেমের ভ্যালু হিসেবে সব জায়গায় কাজ করবে। আমরা আর একটা জিনিস আগে দেখি, আমরা এখন ক্যালকুলেট করব, একটা নাম্বার নিই। এইখানে আমরা কি করলাম, প্রথমে ডেফ দিয়ে একটা ফাংশন ডিফাইন করে দিলাম। ফাংশনটার নাম কি দিলাম, ক্যালকুলেট করছে ওই জন্য ক্যাল। এটার ভিতরে দেখেন এতক্ষণ আমরা নেম একটাই জাস্ট ভেরিয়েবল নিয়ে কাজ করছিলাম, এখন আমি কমা দিয়ে n1 n2 n3 n4 চারটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। তারপরে ফাংশন ডিক্লেয়ার করে এখানে মোটামুটি শেষ, ফাংশনের কাজ পরে আছে। সো কোলন দিলাম, তারপরে সেটা ফাংশনের কাজ হিসেবে দিলাম। রিটার্ন দিয়ে বুঝায় যে যখনই তোমার এই ফাংশনটাকে ডাকা হবে তখন তুমি এই লাইনটার যে আউটপুট আসবে সেটা রিটার্ন করে দিবা, সেটা ফেরত দিবা যে ডেকেছে তাকে। সো রিটার্ন কি করলাম, n1 n2 n3 n4 যে চারটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই চারটা ভেরিয়েবল যোগ করে সেটাকে 4 দিয়ে ভাগ, তার মানে গড় করছি। ঠিক আছে, এখানে আমাদের ফাংশনের ডেফিনেশন শেষ। এখন আমি ফাংশনটাকে এখানে এসে কল করলাম যে এ নামের একটা ভেরিয়েবলের ভিতর এটা স্টোর করবা। সো এখানে কল করলাম যে আমাদের ক্যাল নামের ফাংশনটাকে ডাকো। তারপরে এখানে যেহেতু আমাদের চারটা ভেরিয়েবল দেওয়া আছে, সো চারটা ভেরিয়েবলের চারটা মান 10 30 20 40 দিয়ে দিয়েছি। সো যখন এটা ডাকছি এখানে ক্যালে আসছে, তখনই বুঝছে যে হ্যাঁ আমার ক্যাল নামের যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা আছে সেটা দরকার। তো এখানে চলে যাচ্ছে, দিয়ে n1 এর যে মান সেটা 10 দিয়ে রিপ্লেস করছে, n2 কে 30 দিয়ে রিপ্লেস করছে, n3 কে 20 দিয়ে রিপ্লেস করছে, আর n4 কে 40 দিয়ে রিপ্লেস করছে। ঠিক আছে, তাহলে n1 n2 n3 n4 এই চারটা তো মান পেয়ে গেল। তারপর এই লাইনে ক্যালকুলেট করা শুরু করছে। আগে ক্যালকুলেশন শেষ না হলে তো আর রিটার্ন করতে পারছে না কিছু, এই জন্য ক্যালকুলেট করা শুরু করছে। এখানে তো ভ্যালু গুলো জানে, সো চারটা ভ্যালু জাস্ট যোগ করে 4 দিয়ে ভাগ করে দিচ্ছে। যেই ভাগফলটা আসছে, গড়ের মানটা আসছে, সেই মানটা রিটার্ন করে দিচ্ছে যেখানে ক্যালকে ডাকা হয়েছে। তো আলটিমেটলি এর ভিতরে এটার গড় করে কত হচ্ছে 25। সো 25 এর ভিতরে স্টোর হয়ে যাচ্ছে। তারপরে আমরা যখন প্রিন্ট করতে বলছি যে একে প্রিন্ট করে দাও, তখন আমাদের 25 প্রিন্ট করে দিচ্ছে। এখন আমাদের যদি আরো চারটা সংখ্যা গড় করা লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার ফাংশনটাকে কল করতে পারবো। তার ভিতরে আমাদের চারটাই মান দিতে হবে, যদি তিনটা দিই হয়তো ভুল ধরে নিবে। তো 10 20 30 40 গেছে, এবার ধরেন 50 60 70 80 ফাংশনকে ডেকে ভ্যালু দিয়ে দিলাম। এখন জাস্ট বি কে প্রিন্ট করে দিলাম, তাহলে আমাদের দুইটা উত্তর আসার কথা। এবার দেখি, হ্যাঁ পরের চারটার গড় 65 সেটা দিয়ে দিয়েছে, এখানে আমার প্রথম চারটার গড় 25 সেটা তো আগেই দিয়েছে। এখন যদি আমি এখানে চারটা ভ্যালু না দিয়ে তিনটা ভ্যালু দিই, সেক্ষেত্রে কি হবে সেটাও দেখে নেই। মানে যে কয়টা আর্গুমেন্ট আছে সবগুলো যদি ভ্যালু না থাকে, তাহলে বলে দিবে যে হ্যাঁ এটা একটা এরর, একটা রিকোয়ার্ড পজিশন ফাঁকা আছে n4। দেখছেন, তার মানে n1 n2 n3 এই তিনটা মান এই 50 60 70 দিয়ে রিপ্লেস হয়ে গেছে, বাট n4 এর জায়গায় বসানোর জন্য কোনো মান পায় নাই, ওই জন্য আমাদের এরর দিয়ে দিয়েছে যে একটা রিকোয়ার্ড পজিশন n4 এর মান খালি। এখন যদি আমরা আরেকটা মান রিমুভ করে দেই, দিয়ে রান করার চেষ্টা করি, তাহলে সেই হিসাবে আমাদের দুইটা রিকোয়ার্ড ফাঁকা আছে দেখাবে, যে দুইটা রিকোয়ার্ড পজিশন ফাঁকা আছে n3 আর n। বুঝতে পারছেন আমাদের মানগুলো কি করে রিপ্লেস হচ্ছে, আমরা যখন ফাংশনকে কল করছি ভ্যালুগুলো দিচ্ছি সেগুলো দিয়ে। বেশি দিয়ে দিলাম, তাহলে কি বলবে, এখানে বলেছে ক্যাল টেক্স 4 পজিশনাল আর্গুমেন্ট। ক্যাল চারটা আর্গুমেন্ট নিবে, বাট 5টা দেওয়া হয়ে গেছে 5 আর কি, তো একটা বেশি দিয়ে দিয়েছেন সেটাও ধরে দিয়েছে।